জুলাই গণ অভ্যুত্থানকে উদ্যাপন করতে সারা দেশে জুলাই পদযাত্রার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি। নাহিদ ইসলাম, সার্জিস আলমদের নেতৃত্বে এই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি নেতারা দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করবেন। তবে গত বছরের অভিজ্ঞতার আলোকেই হোক কিংবা কৌশলগত কারণে এবারের পদযাত্রায় এনসিপি তাদের তালিকা থেকে গোপালগঞ্জ জেলাকে বাদ রেখেছে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে। আর এই একটি সিদ্ধান্তকে কেন্দ্র করেই এখন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা, সমালোচনা এবং নানামুখী হাসির খোরাক তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপির গোপালগঞ্জ না যাওয়ার এই সিদ্ধান্তকে তাদের ভয় বা দুর্বলতা হিসেবে দেখানোর চেষ্টা করছে মাঠ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় রাজনৈতিক মহলে তারা রীতিমতো উপহাস করে বলছেন, কি দাদা, ভয় পেয়ে গেলে নাকি? আঞ্চলিক ভাষায় অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, আও আও, এবার আসো, তোমাদের খই মুড়ি চিড়া খাওয়াবো। অনেকেই আবার গত বছরের সঙ্গে তুলনা করে বলছেন, গত বছর তো নৌবাহিনীর কমব্যাট, হেলিকপ্টার, ট্যাঙ্ক কিংবা সেনাবাহিনী দিয়ে প্রোটেকশন নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, এবার তো সাবমেরিন দিয়েও কাজ হতো না। অনেকেই এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। তাদের বক্তব্য হল, গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো স্বায়ত্তশাসিত অঞ্চল? যদি এনসিপি সারা বাংলাদেশে ভ্রমণ করতে পারে, তবে গোপালগঞ্জে কেন নয়? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নাগরিক বা সংগঠনের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন তা রাষ্ট্রের দুর্বলতা হিসেবে প্রকাশ পায়। অন্যদিকে কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠন যদি তাদের প্রধান প্রতিপক্ষের দুর্গে যাওয়ার সাহস বা অস্তিত্বের জানান দিতে না পারে, তবে দীর্ঘমেয়াদে সেই সংগঠনের রাজনৈতিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। বিশ্লেষকদের মতে গত বছর গোপালগঞ্জ যাওয়ার সিদ্ধান্তটি যেমন রাজনৈতিকভাবে অপরিপক্ক ছিল, এবার না যাওয়ার সিদ্ধান্তটি তার চেয়েও বড় ভুল বা মহাভুল হিসেবে প্রমাণিত হতে পারে। নাহিদ, সার্জিসরা তরুণ নেতা। গত বছরের পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় সে সময় একটি রটনা বা গুজব ছড়ানো হয়েছিল যে এনসিপির আড়ালে জামায়াতে ইসলামীর প্রায় 1 লাখ কর্মী ট্রাকে করে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় অবস্থান নিয়েছে এবং তারা শেখ মুজিবুর রহমানের মাজার ভাঙচুর করতে পারে। এই গুজবের ফলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এটি একটি জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীও সেখানে এক রণসজ্জা তৈরি করেছিল। রাজনৈতিক মহলে এনসিপিকে নিয়ে বড় দুটি সন্দেহ এখনও রয়ে গেছে। এক, তারা জামায়াতের বি টিম হিসেবে কাজ করছে, এবং 2, জামায়াতের প্রোটোকল ও সাহায্য ছাড়া মাঠ পর্যায়ে তাদের কোনো বড় অস্তিত্ব নেই। গত নির্বাচনের আগে জামায়াত ও এনসিপির মধ্যে যে কৃত্রিম দ্বন্দ্ব বা ঝগড়াঝাটির সৃষ্টি হয়েছিল, যাতে বিএনপি এবং অন্যান্য ইসলামী দলগুলো কনফিউজড হয়ে এনসিপিকে আপন করে নেয়, সেই কৌশলটি পুরোপুরি ফ্লপ করেছে। কিন্তু প্রশ্ন উঠছে তাদের রাজনৈতিক পরিপক্কতা নিয়ে। আজ যদি তারা গোপালগঞ্জকে ভয় পায়, তবে কাল ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর কিংবা বরিশাল, খুলনার মতো আওয়ামী লীগের ব্রুট মেজরিটি বা শক্ত ঘাঁটি অঞ্চলগুলোকে তারা কিভাবে মোকাবেলা করবে? এই সমস্ত অঞ্চলে এখনও যে জনঘনত্ব ও রাজনৈতিক প্রভাব রয়েছে, তা বড় বড় দলগুলো সহজে চ্যালেঞ্জ করতে পারে না। রাজনৈতিক বোদ্ধাদের মতে এনসিপির হয় এই ধরনের বৈষম্যমূলক সফর কর্মসূচি পুরোপুরি বর্জন করা উচিত, অথবা পূর্ণ শক্তি ও সার্বজনীনতা নিয়ে সব জায়গায় যাওয়া উচিত। এমনকি তারা চাইলে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গোপালগঞ্জের স্থানীয় নেতৃত্বের সঙ্গে ডায়ালগ বা রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝোতা করতে পারতেন। উপহার পাঠিয়ে বা আলোচনার মাধ্যমে বলতে পারতেন, আমরা আসছি আমাদের কথা বলতে, আপনাদের ভালো না লাগলে প্রতিবাদ করবেন, কিন্তু কথা বলতে দিতে হবে। এই ধরনের রাজনৈতিক দূরদর্শিতা ও রিকনসিলিয়েশন যদি এনসিপির তরুণ নেতৃত্ব দেখাতে না পারে, তবে এই জুলাই আগস্টের পর মাঠ পর্যায়ে তাদের যে দাপট ও অস্তিত্ব, তা ধীরে ধীরে মারাত্মকভাবে হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও জানতে চোখ রাখুন নিউজ 36-এ।